ভাই শুনতে পাচ্ছেন না? দেখেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আমি নবিউল মাসুদ। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা বিষয়ে পড়াবো। আমি তাপগতিবিদ্যা বিষয় পড়াতে গিয়ে প্রথমেই তাপ কি জিনিস সেটা বলব। তাপ যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, তাই তাপ। আমরা যখন গরম পানি ধরি তখন গরম লাগে, তা কিসের জন্য? তাপের জন্য। আবার যখন বরফ ধরি তখন ঠান্ডা লাগে, কি জন্য? তাপের জন্য। তাহলে যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, তাই তাপ। এই তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আমরা এবারে তাপ গতিবিদ্যা কাকে বলে সেটা জানাবো। তাপ গতিবিদ্যার সংজ্ঞাটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তি এবং বিভিন্ন প্রকার শক্তির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপ গতিবিদ্যা বলে। তাহলে বুঝলাম তাপগতিবিদ্যার আলোচ্য বিষয়টা হচ্ছে তাপ এক প্রকার শক্তি। এই শক্তির সাথে যান্ত্রিক শক্তি এবং বিভিন্ন প্রকার শক্তির মধ্যে কি সম্পর্ক সেটা আলোচনা করা হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তাপগতিবিদ্যার মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। তাহলে পড়ব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? এই সূত্রটা বলছে, যদি দুটি বস্তু আলাদা ভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা কি করছি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যদি দুটি বস্তু আলাদা ভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুটি বস্তুও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে তাপীয় সাম্যাবস্থা ব্যাপারটা কি জিনিস? তাপের সাম্যাবস্থা ব্যাপারটা হচ্ছে দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হবে তখন বস্তু দুটি তাপের সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এর থেকে তাপ ওতে যাবে না, ওর থেকে তাপ এতে যাবে না। তাহলে ওই বস্তু দুটাকে কি বলা হবে? তাপীয় সাম্যাবস্থা বলবে। তাহলে আমরা এখানে উদাহরণ দিয়ে দেখাই, এটা 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু। তাহলে কয়টা বস্তু হলো? দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে, এটা হচ্ছে 3 নাম্বার বস্তু।
এই প্রথম বস্তুটাও তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সাম্যাবস্থায় থাকা মানে কি, এর তাপমাত্রা যদি 500 কেলভিন হয়, এর তাপমাত্রা হবে 500 কেলভিন। আবার দ্বিতীয় বস্তুটাও তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, তাহলে এর তাপমাত্রা 500 কেলভিন, এর কত, এরও 500 কেলভিন। তাহলে এরাও তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এর তাপমাত্রা কত, 500 কেলভিন, এর তাপমাত্রা কত, 500 কেলভিন। এরা কিভাবে আছে, এরাও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাই বলছে যে যদি দুটি বস্তু আলাদাভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুটি বস্তুও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলার আগে আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাবো। আমরা বোর্ডে একটা ঘর্ষণ দিলাম, দেখলাম যে আমার হাতটা গরম হয়ে গেল। এবারে দুইটা ঘর্ষণ দিলাম পরপর, দেখলাম যে আগের চাইতে বেশি গরম হয়েছে। তাহলে এক ঘর্ষণে কাজ বেশি না দুই ঘর্ষণে কাজ বেশি? এক ঘর্ষণে কাজ বেশি না দুই ঘর্ষণে কাজ বেশি? দুই ঘর্ষণে কাজ আমাদের কি হচ্ছে, বেশি হচ্ছে, আর এক ঘর্ষণে কাজ কম হচ্ছে। তাহলে এক ঘর্ষণে কাজ কম, তাপ কম। দুই ঘর্ষণে কাজ বেশি, তাপও বেশি। তাহলে আমরা বুঝতে পারছি যত কাজ হবে তাপ তত বেশি হবে, কাজ যত কম হবে তাপ তত কম হবে। অর্থাৎ আমরা জানি, গাণিতিকভাবে জানি যে একটা বস্তু যদি বৃদ্ধি পায় আর একটা বস্তু তাহলে যদি বৃদ্ধি পায়, তাদের এদের মধ্যে সম্পর্ক হয় সমানুপাতিক। একটা যদি বৃদ্ধি পায় আর একটা যদি হ্রাস পায়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ বেশি, তাপ বেশি, কাজ কম, তাপ কম। তাহলে কাজ আর তাপ জিনিসটা কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। মানে এ বাড়লে ও বাড়ে, এ কমলে এ কমে। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এবার আমরা লিখব। যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায়, তাহলে কাজ ও তাপ কি হবে, পরস্পরের সমানুপাতিক হবে, পরস্পরের সমানুপাতিক হবে। কি বললাম এখানে, আমরা আগের উদাহরণে বোঝাইছি কাজ বেশি, তাপ বেশি, কাজ কম, তাপ কম। তবে সত্য আছে, কি সত্য, কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করতে হবে। আর যদি সম্পূর্ণ কাজকে তাপে পরিণত করা না যায়, তাহলে কাজ বেশি, তাপ বেশি এটা হবে না। তাহলে আমরা এখানে পড়ছি, যদি কাজকে সম্পূর্ণরূপে তাপে পরিণত করা যায় অথবা তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায়, তাহলে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ ওয়ার্ক প্রপোর্শন টু হিট, কাজ সমানুপাতিক তাপ, বা W is equal to JH। এখানে যেটা কি, এখানে যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক
সমতা, যেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। তাহলে এবার আমরা যেটাকে জের সংজ্ঞা দেব, আমরা জের সংজ্ঞা দেব। জের সংজ্ঞা দেওয়ার আগে একটা জিনিস লিখবো, আমি এগুলো মুছি আগে। পাচ্ছি জে ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই এইচ। জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। তো যখন এইচ ইজ ইকুয়াল টু 1, তখন জে ইকুয়াল টু কত, ডাব্লিউ। এইচ এর কাছে যদি 1 বসানো হয় তাহলে জে সমান সমান ডাব্লিউ বাই 1 মানে ডাব্লিউ, তাই না? তাহলে জে এর সংজ্ঞাটা এবার বলি আমরা। জে এর সংজ্ঞা, ডেফিনেশন অফ জে। জে এর সংজ্ঞাটা বলি, কি বলবো? এইচ মানে কি, তাপ। তাপের পরিমাণ কত, 1, অর্থাৎ 1 একক তাপ উৎপন্ন করতে হলে, তাপ উৎপন্ন হলে কি করতে হয়, কাজ করতে হয়। 1 একক তাপ উৎপন্ন করতে হলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বলে। তাহলে আমরা জের সংজ্ঞাটা নিশ্চয় বুঝতে পারছি যে 1 একক তাপ উৎপন্ন করতে হলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বলে। এবারে আমরা জের একক দেখব। জের একক দেখতে গিয়ে কি পেলাম আমরা, জে ইকুয়াল টু কি পাইছি, ডাব্লিউ বাই এইচ। এখানে ডাব্লিউ এর একক কি, কাজের একক আমরা সবাই জানি কি, জুল। আর এইচ মানে তাপ, তাপের একক কি, ক্যালোরি। তাহলে কত, তো এর এককটা কি হচ্ছে, জুল পার ক্যালোরি। জের এককটা হচ্ছে জুল পার ক্যালোরি। এবারে আমরা দেখব জের মান। জের মান আমরা জানি জের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। জের মানটা কত, যেমন আমরা পড়ি অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান কত বললেই এটা বলা হয়, ওই রকম জি এর মান কত, 4.2 জুল পার ক্যালোরি। এটা জে এর মান। এই জে এর মান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো। সেই জিনিসটা হচ্ছে, আমরা জানি তাপের একক ক্যালোরি, তাপের একক আবার জুলও হয়। তাপের একক ক্যালোরি হয়, তাপের একক জুলও হয়। তো এদের মধ্যে রিলেশন কি, জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে, আমরা এখানে কত থেকে আমরা সম্পর্কটা বুঝতে পারছি, 4.2 জুল পার ক্যালোরি। পার মানে কি, পার মানে প্রতি ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। অর্থাৎ এখানে লিখতে পারি আমরা 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। নিশ্চয় এটা বোঝা গেল। এরপরে পরীক্ষায় আবার একটু চালাকি করে আসে 1 জুল সমান কত ক্যালোরি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4.2 জুল সমান 1 ক্যালোরি, দেন 1 জুল is equal to 1 by 4.2 ক্যালোরি is equal to 1 কে এটা দিয়ে ভাগ দিলে হয় 0.24 ক্যালোরি। তাহলে 1 জুল সমান কত, 1 জুল সমান 0.24 ক্যালোরি। আর 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল। এটাই হচ্ছে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্ক। এবারে আমরা বোর্ডটা পরিষ্কার করি।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। আমরা এবারে পড়ব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। এটা পড়তে গিয়ে আমরা এটা কিভাবে বলবো, একটা বস্তুতে যখন তাপ দেওয়া হয়, এই ডাস্টারটাকে যদি একটু আগুনের স্পর্শে নিয়ে যায়, অর্থাৎ কোনো বস্তুতে যখন তাপ দেওয়া হয়, ওই তাপ ওই বস্তুর মধ্যে গিয়ে দুইটা কাজ করে। তাপ বস্তুর মধ্যে গিয়ে দুইটা কাজ করে। এক নম্বর কাজ কি করে, বস্তুর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি তথা তাপমাত্রা বৃদ্ধি করে, এই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করে। আর দুই নাম্বার হচ্ছে বহিস্থ কাজ করে। বহিস্থ কাজটা কিভাবে করে, এই বস্তুটা যখন প্রসারিত হয়, আয়তনে বেড়ে যায়, তখন এতে কাজ হয়। অর্থাৎ তাপগতিবিদ্যার এই যে এই একটা বস্তু, এতে যদি আমরা ডেল কিউ পরিমাণ তাপ দিই, তাহলে এখান থেকে আমরা পাবো কয়টা রেজাল্ট পাবো, এখান থেকে পাবো অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে ডেল ইউ, আর বহিস্থ কাজ হবে ডেল ডাব্লিউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপটা কি লিখলে আমরা পাই, ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা শক্তির সংরক্ষণ সূত্রর মতোই। শক্তির সংরক্ষণ সূত্র তো যেমন শক্তিকে নতুনভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটাকে কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়। এখানে সেই ঘটনা ঘটছে, এখানে তাপটা অন্তঃস্থ শক্তি তথা তাপমাত্রা বৃদ্ধি হ্রাসে ব্যবহৃত হচ্ছে, আর বহিস্থ কাজ হচ্ছে। এখানে আমরা এই সমীকরণের পরিচয়টা সম্পূর্ণ ভাবে লিখব। এখানে ডেল কিউ ইজ ইকুয়াল টু গৃহীত তাপ, এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম, পরে বলছি কেন প্লাস দিচ্ছি, বা বর্ধিত তাপ। গৃহীত তাপ বা বর্ধিত তাপ এর একক জুল। ডেল কিউ এর এককটা কি, তাপের একক জুল। এখানে প্লাস চিহ্ন দিচ্ছি, যখন তাপটা গ্রহণ করবে তখন আমরা ডেল কিউ এর মান হবে ধনাত্মক, আর যখন তাপ বর্জন করবে তখন ডেল কিউ এর মান হবে ঋণাত্মক। এরপরে ডেল ইউ মানে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হলে প্লাস, বা হ্রাস হলে কি মাইনাস, এর একক জুল। যখন একটা বস্তুর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে তখন এটাকে আমরা ধনাত্মক, ডেল ইউ এর মান ধনাত্মক হবে, আর যখন অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে তখন ডেল ইউ এর মান মাইনাস হবে, এর একক জুল। এরপরে থাকলো কি ডেল ডাব্লিউ মানে ব্যবস্থা বা গ্যাস দ্বারা কাজ, তাহলে প্লাস, বা ব্যবস্থা মানে গ্যাসের ওপর কাজ মাইনাস, এর একক জুল। তাহলে কি পেলাম আমরা, ডেল ডাব্লিউ মানে ব্যবস্থা দ্বারা কাজ মানে কি, গ্যাস দ্বারা কাজ। আমরা গ্যাস দ্বারা কাজ কি আর গ্যাসের ওপর কাজ কি একটা বাস্তব উদাহরণ থেকে বলতে পারি। আমরা যখন সাইকেলে পাম্প করি, আমরা যখন পিস্টনটাকে নিচের দিকে নামাই, তখন ওইটা কার উপর চাপ দিচ্ছি, আমরা গ্যাসের উপর চাপ দিচ্ছি, ওইটা হচ্ছে গ্যাসের ওপর কাজ, ওই কাজটা ঋণাত্মক কাজ। আর যখন আমরা এটা ছাড়ি দিই, ওইটা উপরের দিকে এমনি উঠে আসে, কে তুলে আনে উপরে, গ্যাস। এটাই হচ্ছে গ্যাস দ্বারা কাজ। গ্যাস দ্বারা যদি কাজ হয় তাহলে ডেল ডাব্লিউর মান প্লাস হবে, আর যদি গ্যাসের উপরে কাজ হয় তাহলে ডেল ডাব্লিউর মান মাইনাস হবে, এর একক জুল। তাহলে আমরা এই সূত্রের এককগুলি এবং পরিচয়গুলি লিখেছি। এখানে আমরা ডেল ডাব্লিউ সমান লিখতে পারি, আবার ডেল ডাব্লিউ সমান লিখতে পারি পি ডেল ভি। এটা কিভাবে হয়,
ডেল ডাব্লিউ মানে পি ডেল ভি, এখানে বাংলা দিয়ে লিখলে হয় পি মানে চাপ, আর এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। এটা কিভাবে হয় আমরা দেখাবো পরবর্তী ক্লাসে। গ্যাস দ্বারা কাজ, এই ডেল ডাব্লিউ হচ্ছে গ্যাস দ্বারা কাজ বা গ্যাসের ওপর কাজ। এই গ্যাস দ্বারা কাজ বা গ্যাসের ওপর কাজ কিভাবে হয়, এইটুকু সমান এইটুকু কিভাবে হয়, এটুকু পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।